তোমরা অনেক অপেক্ষা করেছো ক্লাস 11 এর ভিডিওর জন্য। তোমাদের ফার্স্ট সেমের যে ভিডিওগুলো হয় একদম প্রপার গাইডেন্স অ্যাকাউন্টেন্সির জন্য যে ভিডিওগুলো লাগবে সেই প্রয়োজনীয় ভিডিওগুলো ক্লাস 11 এর ফার্স্ট সেমের জন্য একদম রেডি করে দেবো। ইংলিশ ভার্সন বলো বা বেঙ্গলি ভার্সন বলো, প্রপার গাইডেন্স পিডিএফ দিয়ে রেডি করবো। তোমাদের দায়িত্ব হচ্ছে আমার সানুদার দায়িত্ব। প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং টার্মস গুলো, যে সংজ্ঞাগুলো, অ্যাসেট কাকে বলা হয়, সম্পত্তি কাকে বলা হয়, দেনা লাইবিলিটি কাকে বলা হয়, কারেন্ট অ্যাসেট কাকে বলা হয়, সেই সব বিস্তারিত জানবো আজকের এই ভিডিওটা থেকে। প্রপার খাতা পেন নিয়ে বসো এবং এইগুলো প্রত্যেক জিনিস নোটস করো না, কারণ তোমাদের এমসিকিউতে এইগুলো আসবে অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যেখানেই ইন্টারভিউ দিতে যাও না কেন ভাই অ্যাকাউন্টেন্সির জন্য, অ্যাকাউন্টস অফিসারের জন্য, সিনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য, জুনিয়র অ্যাকাউন্টেন্টের জন্য ইন্টারভিউ থেকে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই প্রশ্ন করবেই। প্রথম যেটা বুঝবো সেটা হচ্ছে এনটিটি। এনটিটি কি? একটা অর্থনৈতিক একক। এটার কাজ কি? এটা তোমার হতে পারে ব্যবসায়ী, হতে পারে অব্যবসায়িকের জন্য। এনটিটি রেফার্স টু অ্যান ইকোনমিক ইউনিট হুইচ মে বি বিজনেস এন্টিটি অর নন বিজনেস। এটা বিজনেসের সঙ্গে রিলেটেড হতে পারে বা নাও হতে পারে। এটা কি? একটা একক। এর মধ্যে দুটো কন্ডিশন পড়ছে। একটা কন্ডিশন হচ্ছে যেটা ব্যবসার সঙ্গে সংযুক্ত। ব্যবসার সঙ্গে সংযুক্ত মানে কোনটা হবে? যেখানে প্রফিট দেখা যায় সেটাই ব্যবসার সঙ্গে সংযুক্ত। আর যেখানে ব্যবসার সঙ্গে সংযুক্ত নয় কোনটা বলবো? যেটা মন থেকে আসে, কাউকে বিশ্বাস করে 10টা টাকা দেওয়া, কাউকে সেবা করা, কাউকে রক্তদান শিবির করা, এগুলো কি? এগুলো সেবামূলক কাজ। তো সেবামূলক কাজও নন বিজনেস এন্টিটির মধ্যে পড়ছে। আর বিজনেস এন্টিটি যেখানে প্রফিট দেখা হচ্ছে, সেল করে কি দেখা হচ্ছে, পয়েন্ট অফ ভিউটা কি হচ্ছে, নিয়ত, আমার নিয়তটা কি? লাভ করা। ওই লাভ করার নিয়ত থাকলে বিজনেস এন্টিটি, আর লাভ করার নিয়ত না থাকলে, সার্ভিস দিলে, সেবা দিলে, সেটা হচ্ছে নন বিজনেস এন্টিটি। যদি বুঝে থাকো তাহলে অবশ্যই দেখে যেও ভিডিওটা। ট্রানজ্যাকশন কাকে বলা হয়? দেখো, ট্রানজ্যাকশন মানে এখানে বলা হচ্ছে যে কোনো অর্থনৈতিক ট্রানজ্যাকশন, লেনদেন, অর্থনৈতিকভাবে লেনদেন যেটা হবে সেটাকে বলা হয় ট্রানজ্যাকশন। যেখানে ট্রান্সফার অফ মানি হবে, মানে টাকার মূল্য যেটা, সেটা কি হবে? লেনদেন হবে, সেটাকে বলা হচ্ছে ট্রানজ্যাকশন। এক্সাম্পল, কেনা ও বেচা বা পেমেন্ট করা কাউকে, সেগুলো কি? সব ট্রানজ্যাকশনের মধ্যে পড়ছে। এবারে দেখে নাও পরের জিনিসটা কি আছে, এটা স্ক্রিনশট নেবে নি নাও। 2 নম্বর। এবারে আমরা দেখবো যে ইভেন্ট কি বলে। ইভেন্ট মানে হচ্ছে কি? ইভেন্ট মানে একটা ইভেন্ট। ইভেন্ট কথাটা শব্দটার অর্থ হলো যে এটা ফিনান্সিয়াল হতে পারে, নন ফিনান্সিয়াল হতে পারে, মানে একটা ঘটনা। ইভেন্ট শব্দটার মানে হচ্ছে ঘটনা। একটা ঘটনা ঘটছে। ধরো আমি একটা কথা বললাম যে আমি সুরেশ বলে একজন ব্যক্তিকে নিয়ে এলাম আমার কোম্পানিতে, সে 1 লাখ টাকা লাভ করলো। তাহলে ঘটনাটা কি ঘটলো? সুরেশ বলে ব্যক্তিটা এলো এবং 1 লাখ টাকা লাভ করলো। যদি আমরা অ্যাকাউন্টস এর পয়েন্ট অফ ভিউ থেকে ভাবি, তাহলে ট্রানজ্যাকশন হবে 1 লাখ টাকা, সেটা রেকর্ড করা হবে। সুরেশ ঝুঁকেছে বলে হয়েছে, সেটা কিন্তু রেকর্ড করা হবে না। সুরেশ করেছে এটা রেকর্ড করা হবে না, কিন্তু 1 লাখ টাকা লাভ হয়েছে সেটা রেকর্ড করা হবে। ইভেন্ট কথাটা অর্থ সুরেশ ঝুঁকেছে বলে আমাদের 1 লাখ টাকা লাভ হয়েছে। তার মানে এটা একটা ঘটনা ঘটেছে, তার জন্য আমার 1 লাখ টাকা লাভ হয়েছে। ইভেন্ট মানে হচ্ছে এটা। সেটা ফিনান্সিয়াল হতে পারে, আবার অনেক সময় নন ফিনান্সিয়াল হতে পারে। ওই যে 1 লাখ টাকা ঘটেছে, কার জন্য ঘটেছে? না, সুরেশ আমাদের কোম্পানিতে ঢুকেছিল বলে আমাদের এত টাকা লাভ হয়েছে। কিন্তু আমাদের অ্যাকাউন্টসে কোনটা রেকর্ড করা হবে? 1 লাখ টাকা লাভ হয়েছে, ওইটাই শুধুমাত্র রেকর্ড করা হবে। আমাদের কিন্তু কখনোই রেকর্ড করা হবে না যে ভাই সুরেশ ঢুকেছিল বলে 1 লাখ টাকা লাভ হয়েছে, বা সুরেশের নাম কোথাও মেনশন করা থাকবে না। কি মেনশন থাকবে? শুধুমাত্র 1 লাখ টাকা হয়েছে সেটা রেকর্ড থাকবে। এটা মানে হচ্ছে ইভেন্ট। অ্যাসেট মানে কি? অ্যাসেট মানে যে কোনো আমাদের সম্পত্তি যেটা আমাদের ফিউচারে বা ভবিষ্যতে আমাদেরকে কি দেবে? লাভ দেবে। অ্যাসেটস আর ইকোনমিক রিসোর্সেস অফ এ বিজনেস হুইচ প্রোভাইড ফিউচার বেনিফিট। ভবিষ্যতে গিয়ে পরে আমাদের কি বেনিফিট দেবে, ভবিষ্যতে গিয়ে পরে আমাদের উপকার লাগবে, সেরকম একটা সম্পত্তি। এবারে অ্যাসেটস মূলত 2 ধরনের হয়, অনেক ধরনের। আমি বলবো তোমাদেরকে এখন 2 ধরনের কথা। একটা বলবো কারেন্ট অ্যাসেটস, একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট মানে কি আর নন কারেন্ট মানে কি? প্রথমে দেখবো নন কারেন্ট অ্যাসেট কোনগুলোকে বলা হয়। দেখো, যেগুলোকে বিক্রি করতে 1 বছরের বেশি সময় লাগে সেটাকে বলা হয় নন কারেন্ট অ্যাসেট। মোর দ্যান 1 ইয়ার বা 12 মাসের বেশি যদি সময় লাগে ক্যাশে কনভার্ট হতে। কিসে কনভার্ট হতে? কনভার্ট হবে কিসে? না, ক্যাশে। যেটা 1 বছরের বেশি ক্যাশে কনভার্ট হতে সময় লাগে সেটাকে কি বলবো দাদা? নন কারেন্ট অ্যাসেট। 1 বছরের বেশি সময় লাগবে। যেরকম জমি, জায়গা, মেশিনারি, এগুলো হচ্ছে সব নন কারেন্ট অ্যাসেটের মধ্যে পড়ছে। এবার তুমি প্রশ্ন করো দাদা কারেন্ট অ্যাসেটটা কি জিনিস? কারেন্ট অ্যাসেট হচ্ছে যেটা 1 বছরের কম সময় লাগবে ক্যাশে কনভার্ট হতে। কত বছরের সময়? 1 বছরের মধ্যে টাকাতে কনভার্ট হয়ে যাবে বা ক্যাশে কনভার্ট হয়ে যাবে, সেটাকে বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট। যেরকম ক্যাশ নিজেই ক্যাশে কনভার্ট হয়ে যায়। ডেপ্টর্স, এই ডেপ্টর্স কথাটার অর্থ কি? তুমি কারোর কাছে 10,000 টাকা পাবে, তুমি বাজারে যখন যাবে তখন তুমি ছাতি চওড়া করে এরকম সালাম দিয়ে যাবে, আমি 10,000 টাকা পাবো, রাজা আছি আমি, রাজা। এখানে যে আসবে আয়,
আমার 10,000 টাকা পাবো ভাই, আমি বাজারে মাথা উঁচু করে যাব। তার মানে কি, তুমি যখন লোকের কাছে টাকা পাবে তখন তুমি বলবে কি লোকগুলোকে ডেপ্টর্স। কি বলবে? ডেপ্টর্স। ডেপ্টর্স মানে তুমি লোকের কাছে টাকা পাবে, এই লোকগুলো তোমার চোখে ডেপ্টর্স। তাই তুমি যে কোনো সময় লোকের কাছে টাকা পেয়ে যাবে। ইনভেন্টরি মানে স্টক। স্টক যেটা আছে তুমি স্টকটা যে কোনো ক্যাশে, যে কোনো সময় ক্যাশে কনভার্ট করে নিতে পারবে। এবারে বেসড অন নেচার যদি দেখি আমরা অ্যাসেটকে দুভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে ট্যানজেবল এবং ইনট্যানজেবল। ট্যানজেবল কথার অর্থ হলো কি, আর ইনট্যানজেবল শব্দের অর্থ হলো কি। ট্যানজেবল মানে যেটা দেখা যায় এবং ছোঁয়া যায় সেটাকে বলা যায় ট্যানজেবল, যেরকম ফার্নিচার, মেশিনারি, এগুলোকে দেখাও যায় ছোঁয়াও যায়। খুব ভালো কথা। এরপরে ইনট্যানজেবল অ্যাসেট কোনগুলোকে বলা হয়? যেগুলোকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না। এই যেমন তুমি আমার ভিডিওটা দেখছো, তোমার একটা স্কুলের নাম আছে, আরে বাপরে ছেলেটা বিরাট ভালো ছেলে, বিরাট একদম ফিটফাট হয়ে আছে, হ্যান্ডসাম ছেলে, বা প্রিটি গার্ল, হ্যান্ডসাম প্রিটি একদম দেখতে মেয়েটা, তোমার একটা বাজারে নাম আছে। তাহলে এটা কি? ইনট্যানজিবল অ্যাসেট, যেটাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, ফিল করা যায়। ধরো আমরা একটা নাম বললাম, সবাই জানো হয়তো স্মার্ট বাজার। স্মার্ট বাজারের নাম সবাই শুনেছো, দ্য বিগ বাজারের নাম সবাই শুনেছো। এই নামটা হচ্ছে গুডউইল। এটা কি? আমার ইনট্যানজিবল অ্যাসেট। দেখো এটাকে দেখতে পাবে না ছুতে পারবে, এটাকে তুমি ফিল করতে পারবে। দেখবে তোমার পাড়াতে বা তোমার এলাকায় সব থেকে স্পেশাল একটা চায়ের দোকান আছে, সেখানে তুমি চা খেতে যাও, তাহলে ওর নাম বিরাট, তাহলে নামটা কি? হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। অরিজিৎ সিং এর গান, ওর গান সবাই শোনে ভারতবর্ষের, তো ওর গানটা হচ্ছে কি? ওর সম্পত্তি। ওটা কি? ইনট্যানজিবল, যেটা দেখাও যায় না, ছোঁয়া যায় না, শুধু ফিল করা যায়। ইনট্যানজিবল মানে যেগুলোকে শুধু ফিল করা যায়। কেমন? যেরকম গুডউইল, পেটেন্ট, এগুলো তার এক্সাম্পল। এবার আসবো লিকুইড অ্যাসেট, যেটা খুবই জলদি মানে ইজিলি একদম সহজভাবে ক্যাশে কনভার্ট হয়ে যায়। দেখো ব্যাংকে টাকা রাখলে যে কোনো সময় আমি এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসতে পারি, আর ক্যাশ নিজে তো লিকুইড। লিকুইড মানে কি? তরল। যে কোনো সময় মানে ইমিডিয়েট, উইদিন 5 মিনিটস 10 মিনিটস, আধ ঘন্টার মধ্যে ক্যাশে কনভার্ট হয়ে যায়, ওটাকে বলা হচ্ছে কি? লিকুইড অ্যাসেট। এবার আসবো ফিকটিসিয়াস অ্যাসেট। এটাও সম্পত্তি, কিন্তু এর ভাই দুধু ভাতে সম্পদ, মানে এর কোনো একে কেউ প্রায়োরিটি দেয় না, একে পাত্তা দেয় না কেউ। যেমন তোমাকে ধরো পাত্তা দেয় না, সেরকম ভাবে এ অ্যাসেট বলে গণনাই করা হয় না। একে অ্যাসেট বলে গণনাই করা না, শুধু নামেই অ্যাসেট, কামে কুছ নেই। যেমন তুমি ঘরের সদস্য, কামে কিছুই না তোমার, সেরকমই। মানে এর সুবিধা আছে, এর সুবিধাও আছে। ধরো আমি আমার হোর্ডিং লাগালাম, আমার এলাকাতে আমি সব জায়গাতে হোর্ডিং লাগালাম বড় বড় করে, আমার ব্যানার লাগালাম, তাহলে আমার ব্যানারগুলো হচ্ছে আমার অ্যাসেট। কিন্তু ওইগুলো কি কোনো রিভ্যালু আছে? বা আমি এগুলোকে কি রিসেল করতে পারবো? কোনোদিন করতে পারবো না। আমার ব্যানারটাকে কি আমি রিসেল করতে পারবো? বা ফিউচারে কোনো বেনিফিট আছে? ডাইরেক্টলি কোনো বেনিফিট নেই, কিন্তু ওইখান থেকে দেখে আমার স্টুডেন্ট আসবে, কিন্তু ওইটাকে বিক্রি করে আমার কোনো লাভ নেই, ওটা আমি রিসেলও করতে পারবো না। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। যেটা কি ভাই? যেটা আমি রিসেল ভ্যালু পাবো না, যেটা ফিউচারে কোনো বেনিফিট পাবো না, তাও ওইখান থেকে কিছু না কিছু অল্প অল্প করে আমি পরে 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 আস্তে আস্তে টাকা আসবে, সেটাকে বলা হচ্ছে ফিকটিসিয়াস অ্যাসেট। এক্সাম্পল অ্যাডভার্টাইজমেন্ট, সাসপেন্স অ্যাকাউন্ট বা অ্যাডভার্টাইজমেন্ট জিনিসটা। এবার আসবো সব থেকে বড় একটা জিনিস, যেটা হচ্ছে ক্যাপিটাল। ভাই ক্যাপিটাল কি জিনিস? ক্যাপিটাল মানে কি? মূলধন, যেটা দিয়ে ব্যবসা শুরু হয় সেটাকে বলা হয় ক্যাপিটাল। যেটা ছাড়া কোনো ব্যবসাদার নিজের ব্যবসা করতে পারে না, সেটা ক্যাপিটাল। ক্যাপিটাল হচ্ছে এমন একটা সম্পত্তি কিন্তু এটা লেখা হয় লাইবিলিটি সাইডে বা দেনা সাইডে। কেন? তার কারণ অনেকে বুঝতে পারে না যে ক্যাপিটাল তো আমাদের সম্পত্তি হওয়ার কথা, কারণ আমরা ব্যবসাতে ইনভেস্ট করছি, তাহলে এটা কেন আমাদের লাইবিলিটি সাইডে বসে? তার প্রশ্নের উত্তরও কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবে। ক্যাপিটাল হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া কোনো ব্যবসাদারের চলতেই পারে না ব্যবসা, একটা মেরুদণ্ড ব্যবসার। ক্যাপিটাল যেটা ওনার বা প্রপাইটার মনে হচ্ছে যে ওনার, ব্যবসার মালিক, সে যখন নিজের ব্যবসাতে প্রদান করে জিনিস, সেটাকে বলা হচ্ছে ক্যাপিটাল। যেরকম আমি দাদা বিরিয়ানির ব্যবসা করছি, আমি বিরিয়ানির হাঁড়ি নিয়ে এলাম, কড়াই নিয়ে এলাম, সব জিনিস নিয়ে এলাম, চাল নিয়ে এলাম, মাংস নিয়ে এলাম, আমার সবগুলো কি হচ্ছে? ক্যাপিটাল। ক্লিয়ার? ক্যাপিটাল শব্দটা হলো আমি ব্যবসার জন্য যেটা ইনভেস্ট করছি সেটাই হচ্ছে ক্যাপিটাল। আমি হেডফোনের ব্যবসা করছি, হেডফোন বাজার থেকে কিনে নিয়ে এসে দোকানে আমি সাজালাম, তাহলে হেডফোনটা হচ্ছে আমার ক্যাপিটাল। জুতোর দোকান খুলেছি, জুতোর দোকানের শোকেস সব রেডি করলাম, জুতো কিনে নিয়ে এসে বাজারে বসালাম বা দোকানে বসালাম, সেই জুতো হচ্ছে আমার ক্যাপিটাল। সেটা ছাড়া কোনো ব্যবসাদার ব্যবসাই করতে পারবে না। তো ক্যাপিটাল হচ্ছে এই জিনিসটা। এবার ক্যাপিটালের একটা মাখন ফর্মুলা, যেটা ছাড়া এই জিনিস হবেই না। ক্যাপিটাল ইকুয়ালস টু অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। এটা মনে রাখবে, এটা ফর্মুলা। ক্যাপিটাল ইকুয়ালস টু কি বাবা? অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস। এবার তোমাকে যদি বলা হয় যে লাইবিলিটি বের করো, তাহলে কি করে বের করবে বাবা? ক্যাপিটালের থেকে কি মাইনাস করব? ক্যাপিটাল থেকে প্লাস করে দেবো অ্যাসেটস, ক্যাপিটাল থেকে মাইনাস করে দেবো অ্যাসেটস, তাহলে আমাদের কি বেরিয়ে যায় ভাই?
লাইবিলিটিস বেরিয়ে যাবে। এবার যদি তোমাকে বলে অ্যাসেটস কি করে বেরোবে দাদা, অ্যাসেটস বের করার জন্য কি করতে হবে, ক্যাপিটালের সঙ্গে লাইবিলিটি প্লাস করে দেবো, তাহলে আমাদের কি বেরিয়ে যাবে, অ্যাসেটস বেরিয়ে যাবে। তার মানে তোমাকে এখানে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একটা এমসিকিউতে মা কালী আসবেই আসবে, একদম শিওর এই একটা এমসিকিউ দেবেই দেবে, বলবে ক্যাপিটাল ইকুয়ালস টু অ্যাসেটস মাইনাস লাইবিলিটিস, লাইবিলিটিস ইকুয়ালস টু ক্যাপিটাল মাইনাস অ্যাসেটস, অ্যাসেটস ইকুয়ালস টু ক্যাপিটাল প্লাস লাইবিলিটি। তিনটেই সঠিক, তিনটেই ঠিক, তিনটাকেই ভালো করে মাথায় রাখবে। এবার আসবো ড্রয়িংস। ড্রয়িংস মানে কি, যখন ব্যবসাদার ব্যবসা করে ভাই, ব্যবসা করার পরে কি নাই, ওইখান থেকে যত লাভ থাকে বা ওইখান থেকে যত টাকা আর্নিংস হয়, ইনকাম হয়, সেটা নিয়ে গিয়ে ঘরে সংসারে খরচা করে। ড্রয়িংস মানে হচ্ছে এটাই উইথড্র করা টাকা, ব্যবসা থেকে টাকা উইথড্র করাকে বলা হয় ড্রয়িংস। কিসের জন্য, নিজের পার্সোনাল ইউজ বা প্রাইভেট ইউজের জন্য যখন কোনো ক্যাশ, গুডস মানে পণ্য বা অ্যাসেট, অ্যাসেট যদি সম্পত্তি, ধরো আমার ফ্রিজটা আছে আমার ব্যবসাতে, ফ্রিজটা ইউজ হচ্ছে না, আমি ঘরে নিয়ে চলে গেলাম, তাহলে ওইটাও কিন্তু ড্রয়িংস এর মধ্যে পড়ছে। ক্যাশ তুলতে পারি, কোনো পণ্য তুলতে পারি, আমি কোনো অ্যাসেট তুলতে পারি, কিসের জন্য, প্রাইভেট ইউজের জন্য, আমি ঘরের জন্য তুলে নিলাম জিনিসটাকে, সেটাকে বলবো ড্রয়িংস। এবার আসছে সব থেকে মূল বিষয়, দেখো একটা মানুষের যেমন খারাপ ভালো থাকে, দেখো একটা কথা আমি আবার মনে পড়ছে, আমরা না যতই চেষ্টা করে নিই, যেটা আমাদের কপালে আছে তার বাইরে কিছু পাবে না। তুমি যতই হাত পা মেরে নাও, যতই এদিক ওদিক চেষ্টা করে নাও, যাই করে নাও না কেন, তোমার যেটা আছে ভাই কপালে থাকলে হাওয়াও তোমার হয়েই বইবে, এটা মাথায় রাখবে। কারণ একটা জিনিসের খারাপ দিকও হয়, ভালো দিকও হয়। তুমি খারাপ দিকটা দিয়ে জাজ করছো যে ভাই আমার সঙ্গে সবসময় খারাপই হচ্ছে, খারাপটাও কিন্তু ভালোর জন্যই হয়, এটা মনে রাখবে। কারণ আজ নয় 5 বছর পর রিয়েলাইজ তুমি করবে বাবা, যে ওই ঘটনাটা যদি না ঘটতো তাহলে আজকে আমি এই ঘটনাটা ঘটাতে পারতাম না, আজকে যদি আমি ওই জায়গাটাতে চাকরি পেয়ে যেতাম তাহলে হয়তো আজকে এত বড় ব্যবসাদার হতাম না, ওইখানে চাকরিটা রিজেক্ট হয়েছে বলেই আমি আজকে এত বড় ব্যবসা করছি, ওইখানে আমি ওই মানুষটাকে পাইনি বলেই আজকে আমি এত ভালো মানুষের সঙ্গে সংসার করছি। কোনো জিনিস নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই, কারণ এই জীবনটা অনেক ছোট। যে মানুষরা আসছে, যদি তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তারা হয়তো জীবনে কিছু শিক্ষামূলক ঘটনা তোমাকে শিক্ষা দিয়ে যাচ্ছে। সব থেকে বড় বিষয় যেটা যেটা বই কোনোদিন শেখায় না, সেটা মানুষ শেখায়, এটা মাথায় রাখবে। লাইবিলিটিস কথাটার অর্থ হলো কি ভাই, দেনা। The term liabilities denotes the claim of the owner of the business or the creditors on the assets of the business. এটা মানে কি, দায় বলতে ব্যবসার সম্পদের উপর মালিক বা পাওনাদারের দাবিকে বোঝায়। পাওনাদার মানে দেখো, ব্যবসা করতে গেলে লোন নিতে হবে, এটা যারা বলে যে লোন নেওয়া খারাপ, তার মানে তারা বড় ব্যবসাদার হতে পারবে না। কারণ লোন ছাড়া তুমি বড় ব্যবসা, বড় চিন্তা করতে পারবে না। না, তোমার অর্থনৈতিক যে ব্যবস্থা, মেরুদণ্ডটা, সেটা তোমার দরকার। তাহলে লোন নেওয়া খারাপ নয় যদি ব্যবসায় ইনভেস্ট করো। তো লোন নিচ্ছে, লোনটা তোকে শোধ করতে হবে, তাহলে ব্যবসার লোনটাকে বলা হয় দায় বা দেনা, ওটাকে ইংলিশে বলা হয় লাইবিলিটি। কি বলা হয়, লাইবিলিটি, ব্যবসার দেনা। এবার দেখো লাইবিলিটি দু ধরনের হয়, একটা হয় ইন্টারনাল লাইবিলিটি, একটা হয় এক্সটার্নাল লাইবিলিটি। আমি একটা বলেছিলাম যে ভাই ক্যাপিটালকে সব সময় আমরা লাইবিলিটি বা দেনা ভাবে ট্রিটমেন্ট করি। কেন, ক্যাপিটাল তো আমাদের অ্যাসেট হওয়ার কথা, মূলধন তো আমাদের অ্যাসেট হওয়ার কথা, তাহলে কেন আমরা লাইবিলিটি ভাবে ট্রিটমেন্ট করি? একটা কথা মনে রাখবে ভাই, তোমার নাম ধরো সুরেশ, আর তুমি একটা কোম্পানি চালাচ্ছ এসএস প্রাইভেট লিমিটেড, সেই এসএস প্রাইভেট লিমিটেড ওনার হচ্ছে সুরেশ। তাও আমরা দুটো জিনিসকে আলাদা করছি, সুরেশ একটা আলাদা ব্যক্তি এবং এসএস প্রাইভেট লিমিটেড একটা আলাদা অর্গানাইজেশন বা ফার্ম বা কোম্পানি। আমরা নিজেকে আর নিজের ব্যবসাকে সবসময় আলাদা ভাবে দেখবো। আলাদা ভাবে মানে ওটাকে যদি একসঙ্গে মার্চ করে নিই না, পার্সোনাল লাইফে প্রবলেম হবে, প্রফেশনাল লাইফে প্রবলেম হবে। তাই পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ আলাদা। সুরেশ বলে ব্যক্তিটা যত রকমের টাকা কামাচ্ছে, যত রকমের টাকা ছিল তার ঘর থেকে, সব লাগিয়েছে এসএস প্রাইভেট লিমিটেডকে, মানে সব দিয়ে দিয়েছে কোম্পানিকে। কোম্পানি এই যে এত সম্পত্তি করলো কার কাছ থেকে নিয়ে, সুরেশের কাছ থেকে নিয়ে। তাহলে কোম্পানি ভাববে ভাই আমাকে তো সুরেশকে প্রফিট হলে টাকাটা ফেরত দিতে হবে, বা এই ক্যাপিটালটা তো আমার নয়, এসএস প্রাইভেট লিমিটেড তো ক্যাপিটাল নয়, কার ক্যাপিটাল, আলটিমেট সুরেশের। তাই এই যে ক্যাপিটাল ইনভেস্ট করেছে সুরেশ, কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে এটা লাইবিলিটি। কারণ দুটো মানুষ, দুটো জিনিস আলাদা, একটা মানুষ একটা কোম্পানি, এই দুটো কিন্তু আলাদা। কোম্পানির কাছে এটা বোঝা, কেন, যত রকমের টাকা, এটা ওনার কে, মালিক। প্রথম কে দাবিদার, মালিক। যত রকমের টাকা আসবে কে দাবি করবে, মালিক। তাহলে ইন্টারনাল লাইবিলিটি কাদেরকে বলা হয় না, কোম্পানিতে যারা ইনভেস্ট করেছে মালিক, তাদেরকে ইন্টারনাল লাইবিলিটি বলা হয়। কারণ প্রথম অধিকার টাকা নেওয়া কাদের অধিকার, সুরেশের অধিকার। কারণ সুরেশই তো ওকে বড় করেছে। তাহলে কোম্পানি যখন বড় হবে তখন কাকে দেবে টাকা, হলো সুরেশকে। তার মানে ক্যাপিটালকে বা রিজার্ভ এন্ড সারপ্লাসকে, ওনারকে বলা হয় কি ভাই,
না ইন্টারনাল লাইবিলিটি বলা হয়? প্রথম অধিকার কার? সুরেশের। এবার এই কোম্পানিটাকে বড় করার জন্য সুরেশ তো টাকা লাগিয়েছিল, এবার সুরেশ করেছিল কি সোনা, মোনা আর আমার প্রিয় মাখনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। তাহলে সুরেশ যখন এই কোম্পানি থেকে টাকা আর্নিং করতে ধরো 1 লাখ টাকা, তার মধ্যে থেকে 50,000 টাকা পেতো এই তিনজনা। তাহলে এরা হচ্ছে বাইরের লোক, কারণ সুরেশ তো কোম্পানির মালিক ছিল। এরা হচ্ছে বাইরের লোক, এদেরকে তো দেনাটা মেটাতে হবে। ধরো এ দিয়েছিল 20,000 টাকা, এ দিয়েছিল 20,000 টাকা, এ দিয়েছিল 20,000, তিনজনকে তো দেনাগুলো মেটাতে হবে। এই দেনাদার গুলো, এই পাওনাদার গুলোকে বলা হচ্ছে কি এক্সটার্নাল লাইবিলিটি, বহিরাগত দায়, যারা বাইরে থেকে আমাদেরকে হেল্প করেছে। যে ভাই তুই করছিস ব্যবসা, আমি তোকে হেল্প করছি, যা কিন্তু টাকাটা শোধ করে দিস আমাকে যখন তোর প্রফিট হবে। এবার সব থেকে বড় বিষয় কারেন্ট লাইবিলিটি ও নন কারেন্ট লাইবিলিটি। মানে কি ভাই? দীর্ঘমেয়াদী ব্যয় দায় আর স্বল্প মেয়াদী ব্যয় দায়। এটা মানে কি? যেই লাইবিলিটিটা বা যে দেনাটা 1 বছরের মধ্যে শোধ হয়ে যায়, 1 বছরের মধ্যে পরিশোধ হয়ে যায়, সেটাকে বলা হয় কি কারেন্ট লাইবিলিটি। আর যেই দেনাটা 12 মাসের বেশি সময় লাগে শোধ করতে, লং টার্ম লোন, 5 বছর 10 বছরের জন্য লোন নিয়ে রেখেছো, সেটাকে বলা হচ্ছে কি নন কারেন্ট লাইবিলিটি। বলো জয় গুরু। চলো এবার আসবো নেক্সট জিনিস ভাই, মাখন ভাবে বোঝাবো, ধুয়ো উড়ি দেবো। এই যে বেসিক অ্যাকাউন্টিং টার্মে পুরো মাথার মধ্যে ক্লিয়ার করবো। এটা হচ্ছে ইংলিশে, দেখে নাও, কারেন্ট লাইবিলিটি, নন কারেন্ট লাইবিলিটি। এবার আসছি কন্টিনজেন্ট লাইবিলিটি। কন্টিনজেন্ট লাইবিলিটি মানে একটা অতীতের কোনো ঘটনার জন্য আমার ফিউচারটা নষ্ট হচ্ছে। মানে কি? ধরো তোমরা সবাই ওভার থিঙ্কার, সবাই চিন্তা করো, প্রচুর চিন্তা, যে ঘটনাগুলো হয়নি তার নিয়ে তোমরা চিন্তা করো। করো কি করো না? ভাবো এই রে আমার সঙ্গে কেমন করলো, আমার সঙ্গে কেমন ব্যবহার করলো, আমার মনটা কেমন দুঃখ লাগছে, আমার মনটা কেমন কষ্ট লাগছে, বালিশের নিচে কাঁদো। তো ভাই যে ঘটনাটা ঘটেনি তার জন্য ব্যর্থ চিন্তা করে তুমি নিজের দিন রাত সারাক্ষণ কেঁদে যাচ্ছ। তার মানে একটা অতীতের কোনো ঘটনার জন্য তুমি ভাবছো যে ফিউচারেও এরকম একটা ঘটনা ঘটতে পারে, তার জন্য তুমি কিছু টাকা সরিয়ে রাখছো। আমার অতীতের কোনো ভুল ছিল, সেখানে আমার লস গেছিল, ফিউচারও ভাবছি আগের থেকে যে ভাই হতে পারে, সেজন্য আলাদা করে সরিয়ে রাখছি। দ্যাট ইজ কন্টিনজেন্ট লাইবিলিটি। ধরো অতীতে তুমি একটা ভুল করেছিলে, 70,000 টাকা লস গেছিল, এবারও মনে হচ্ছে তোমার একটা ভুল যাবে কিন্তু 20,000 টাকা লস যাবে, সেজন্য তুমি এই 20,000 টাকা আলাদা করে সরিয়ে রাখছো, যে লস যেতেও পারে ভাই। কন্টিনজেন্ট লাইবিলিটি মানে হচ্ছে হতে পারে, ফিউচারে হতেও পারে আবার নাও হতে পারে। এবার আমি তোমাদেরকে বললাম ফিকটিসিয়াস অ্যাসেট কি, নমিনাল অ্যাসেট কি বললাম, ওই যে অ্যাডভার্টাইজমেন্ট যেটা বললাম ওটাই আছে লেখা। এবার আসবো ক্যাপিটাল রিসিপ্ট এবং রেভিনিউ রিসিপ্ট। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বাবা, ভালো করে শুনবে। ক্যাপিটাল রিসিপ্ট আর রেভিনিউ রিসিপ্ট তোমাকে একটা এক্সাম্পল আসলে তুমি বুঝবে না, কারণ তোমরা ভাই ভালো কথাই বোঝো না, আমাকে এক্সাম্পল তোমাদেরকে দিতেই হবে। আমার দেখো ফেভারিট হচ্ছে বিরিয়ানির দোকান। ও মাই গড, বিরিয়ানি খাবো। আমি জানি তোমাদের লোভ লাগছে, জিভে জল আসছে, কিন্তু আমি খাওয়াবো না। তো বিরিয়ানির দোকান আছে ভাই, তো বিরিয়ানির দোকানে প্রত্যেক দিন তুমি বিক্রি করছো, মানে আমি তো বিরিয়ানির দোকানে আমি প্রত্যেক দিন বিক্রি করছি 20,000 টাকা, 20,000 টাকা আমার প্রত্যেক দিন সেল, আর আমার হয়ে গেছে দিল খুশ। ও মাই গড, প্রত্যেক দিন আমি 20,000 টাকা কামাচ্ছি। আহা হা হা। তাহলে এই যে 20,000 টাকা কামাচ্ছি, এটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। প্রত্যেক দিন আমি 20,000 টাকা ইনকাম করছি, রেভিনিউ রিসিপ্ট। প্রত্যেক দিন 20,000 টাকা বিক্রি করছি বিরিয়ানি, আলু, চিকেন, বিরিয়ানি, যাই হোক ভেজ বিরিয়ানি সব বিক্রি করে 20,000 টাকা সেল হচ্ছে, এটাকে বলা হয় রেভিনিউ রিসিপ্ট। এবারে আমার ওইখানে ধরো 4টে ফ্রিজ ছিল, আগে খুব সেল হতো, 4টে ফ্রিজ ছিল বা রেফ্রিজারেটর ছিল। এই 4টে ফ্রিজ আমার এখন লাগছে না, আমার সেল কমে গেছে, গরমে কেউ বিরিয়ানি খাচ্ছে না। আমি কি করলাম, একটা ফ্রিজ একটা রেফ্রিজারেটর বাইরে ওএলএক্স কে বিক্রি করে দিলাম। কাকে বিক্রি করলাম? ওএলএক্স কে। এখানে আমি পেলাম ধরো 40,000 টাকা রেফ্রিজারেটর ছিল, দামটা পেয়ে গেলাম 40,000 টাকা পেয়ে গেলাম, একবারে 40,000 টাকা পেয়ে গেলাম। কিন্তু দোকানদার বলে এখানে কি খুশি হবে না দুঃখ পাবে? অবশ্যই দুঃখ পাবে। কেন দুঃখ পাবে? কারণ ওর অ্যাসেটই বিক্রি হয়ে গেল একটা, দোকান চলছে না সেরকম, ফ্রিজটা কি করবে, রেফ্রিজারেটরটা কি করবে, বিক্রি করে দিল। কত টাকায়? 40,000 টাকা। দেখো দুটোতে টাকা এলো, কিন্তু একটা দুঃখ পেলো। কেন দুঃখ পেলো? ওর অ্যাসেটটা বিক্রি হয়ে গেল। এটাকে বলা হচ্ছে কি দাদা ক্যাপিটাল। কোনো অ্যাসেট যখন বিক্রি করে ওনার টাকা পায় একবারে, তখন সেটাকে বলবো ক্যাপিটাল রিসিপ্ট, কিন্তু মন হয়ে যায় দুঃখী। কিন্তু প্রত্যেক দিন যখন আমরা ডে টু ডে ইনকাম করে আমি টাকা পাই, ডে টু ডে সেল করে যখন টাকা পাই, তখন আমার মনটা হয়ে যায় হাসি খুশি, তখন ওটা রেভিনিউ রিসিপ্ট। আর যখন একবারেই বিক্রি করে দিই, আমার কোনো হাড়ি বা বিরিয়ানির কন্টেনার বা ফ্রিজ বা লাইটস বা ফ্যান একবারে বিক্রি করে দিলাম, তখন আমি অনেকটা টাকা পেলাম, কিন্তু আমার মনটা দুঃখী হতো, কারণ আমার ব্যবসাটা কমে যাচ্ছে, অ্যাসেটস আমার চলে যাচ্ছে। এটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্ট এবং রেভিনিউ রিসিপ্ট। দেখো এখানে লেখা আছে এক্সাম্পল কি, ক্যাপিটাল রিসিপ্টে যখন কোন আমার অ্যাসেট বিক্রি করে, সেল অফ ফিক্সড অ্যাসেটস অর ইনভেস্টমেন্ট। দেখতে পাচ্ছ তোমার মনটা দুঃখী হয়ে যায়। আর এটা কি ভাই? ডেইলি ইনকাম, মানি অবটেন ফ্রম সেল অফ গুডস, জিনিসপত্র বিক্রি করে আমি ইনকাম করছি, আমার দিল খুশ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রেভিনিউ রিসিপ্ট। এবার আয়াটা দেখো
সেম এক্সপেন্ডিচারের মধ্যে দুটো জিনিস বুঝবে, একটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। আমি আবার এক্সাম্পল দিয়ে বোঝাবো। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, রেভিনিউ এক্সপেন্ডিচার। সেম আমার বিরিয়ানির দোকান আছে, এবারে বিরিয়ানির দোকানটাকে চালানোর জন্য বলো প্রত্যেকদিন আমাকে চাল, আলু, চিকেন নিয়ে আসতে হবে কি হবে না? তার মানে ডে টু ডে আমার এক্সপেন্স হচ্ছে কি হচ্ছে না? তার মানে আমার এটাকে বলা হচ্ছে কি রেভিনিউ এক্সপেন্ডিচার। ডে টু ডে যে খরচাগুলো হচ্ছে চিকেন, চাল, গ্যাস, এগুলো কি আমার ডেলি খরচা, ডে টু ডে এক্সপেন্সেস। তাহলে এগুলো কি বলা হচ্ছে দাদা? এটা কি বলা হচ্ছে না? রেভিনিউ এক্সপেন্ডিচার। এবার ক্যাপিটাল এক্সপেন্ডিচার কি? এবার আমার 4টে ফ্রিজ ছিল, আমি চাইছি আরেকটা ফ্রিজ কিনতে, তাহলে আমার ব্যবসা বাড়ছে বলে আমি ফ্রিজ কিনতে চাইছি, তার মানে আমি একটা নতুন ফ্রিজ কিনলাম, কত টাকা দিয়ে? ধরো 50,000 টাকা দিয়ে নতুন একটা ফ্রিজ কিনলাম, সেটা কি আমার ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমি কোন আমার অ্যাসেট কিনলাম ব্যবসাটাকে বাড়ানোর জন্য, তাহলে এটা হচ্ছে কি দাদা? ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্লিয়ার? এই যদি বুঝে যাও পুরো মাখন হয়ে যাবে, মাখন। এবার এক্সপেন্সেসটা কি দাদা? এক্সপেন্সেস মানে হচ্ছে খরচা, কি ব্যয়, পণ্য বা সেবা উৎপাদন এবং বিক্রয়ের জন্য যে ব্যয় করা হয় তাকে খরচা বলা হয়। এক্সাম্পল বলি বাবা, দেখো আমি একটা ফ্রিজ কিনলাম, ফ্রিজটা তো আমি মাথায় করে নিয়ে আসবো না হেলে দুলে এরকম ভাবে, আমি ফ্রিজটাকে কি করব বা রেফ্রিজারেটরটাকে কি করব বাবা? আমি একটা ভ্যান ভাড়া করব বা টোটো ভাড়া করব বা একটা বড় গাড়ি ভাড়া করে, ভটভটি গাড়ি ভাড়া করে নিয়ে আসবো। তাহলে ওই ভটভটি গাড়িটা বা টোটো কাকুটা বা ভ্যান কাকুটা 200 টাকা আমার কাছে নেবে, এই 200 টাকাটা কি আমার কাছে এক্সপেন্সেস, খরচা। ক্লিয়ার? এবার আসছে ইনকাম। দেখো ইনকাম বা রেভিনিউ দুটো কিন্তু আলাদা জিনিস, ডিকশনারিতে দেখলে একই পাবে কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। এবার ধরো রেভিনিউ কি? রেভিনিউ মানে হচ্ছে সেল। সেল ধরো আমি বললাম আমার বিরিয়ানি বিক্রি করেছি টোটাল 5 লাখ টাকার বিরিয়ানি বিক্রি করেছি, টোটাল 1 বছর আমি 5 লাখ টাকার বিরিয়ানি বিক্রি করেছি। তারপরে দেখলাম আমি এক্সপেন্স করেছি মানে খরচা করেছি 4 লাখ টাকা, তাহলে আমার লাভ কত? 1 লাখ টাকা। এই লাভটাকে বলছে কি? আমাদের ইনকাম। লাভেরটাকে বলছে ইনকাম। আর রেভিনিউ কি? রেভিনিউ মানে হচ্ছে সেল। রেভিনিউ মানে সেল, টোটাল বিক্রি করেছে কত, টোটাল যা বিক্রি করেছি তত কি লাভ? 5 লাখ কি লাভ না, তার মধ্যে খরচা আছে, তারপরে যেটা ভেবে সেটা আমাদের কি লাভ। এবারে দেখো খুব ইম্পর্টেন্ট কথা কিছু বলে দিই। ট্রেড রিসিভেবল। এই ট্রেড রিসিভেবল মানে হচ্ছে যে আমরা কাস্টমারদের কাছে যখন টাকা পাবো তখন সেটাকে বলা হয় ট্রেড রিসিভেবল। ট্রেড রিসিভেবলের মধ্যে দুটো জিনিস পড়ে, একটা ডেপ্টর্স মানে যাদের কাছে আমরা টাকা পাই, আমরা বুক খুলে যাব, তারা কি বলবো? ভাই আমার টাকা দে, ভাই আমার টাকা দে, ভাই আমার টাকা দে। তাহলে কে তারা? ডেপ্টর্স। বিল রিসিভেবল কি জিনিস? ওই টাকাই পাবো লোকের কাছে, কিন্তু কি বলছে লোকটা, ওই যে লোকটাকে আমি ধার দিয়েছি সে বলছে ভাই তুমি একটা বিল নাও, এই বিলটা নিয়ে রাখো, 2 মাস পর তোমাকে টাকা দেবো। আমরা ঠিক আছে 2 মাস পরে যাবো ওর কাছে, এনে ভাই তোর বিলটা নে, আমার টাকাটা দে, সেই টাকাই পাচ্ছি আলটিমেট। ট্রেড পেবেল মানে কি? লোক আমার কাছে টাকা পাবে, আমি গামছা নিয়ে মুখ লুকাবো, আরে বাবা রে লোক আমার কাছে টাকা পাবে, আমি যাবো না ভাই, বাজার ফাজার যাবো না, এখন লোকে টাকা পাবে আমার পুরো জীবন শেষ করে দেবে, নাহলে কেলাবে। তাহলে কি ট্রেড পেবেল কি? ক্রেডিটার্স। ক্রেডিটার্স কারা? যারা আমার কাছে টাকা পায়, আমি ঘরে হাঁড়ি পরে বসে আছি, বাবা বাজারে যাব না, লোকে আমার কাছে টাকা পাবে। ক্রেডিটার্স মানে বাইরে দেনাদার বা পাওনাদার। ওই বিলস পেবেল কি? তার সেম জিনিস, আমি লোককে বলে রেখেছি তুই আমাকে একটা বিল দে, আমি বিল দিছিস, আমি তোকে 2 মাস পর টাকা দেবো, ওই 2 মাস পর টাকা দেবো, এটা হচ্ছে বিলস পেবেল। গুডস মানে কি? পণ্য। কস্ট মানে কি? কোনো জিনিসের দাম বা ব্যয়। ভাউচারটা পরে তোমাদেরকে বোঝাবো। এবার সব থেকে বড় বিষয় এই কয়েকটা শব্দ। ব্যাড ডেট। ব্যাড ডেট মানে ধরো তুমি কাউকে বিশ্বাস করে টাকা ধার দিয়েছিলে, তাদের কি বলা হয়? ডেপ্টর্স। তুমি 1000 টাকা ধার দিয়েছিলে, তার মধ্যে একটা লোক ছিল যে তোমার 200 টাকা মেরে দিয়েছে, পুরো ঘাপলা করে দিয়েছে, 200 টাকা বলে দেবো না, যা করা করে নে যা, 200 টাকা তোমার চোট চলে গেল, এই চোটটাকে কি বলা হয়? ব্যাড ডেট। তাই আমাদের কমার্সের স্টুডেন্টদের মনে রাখবে একটা কথা, কমার্সের স্টুডেন্টদের কোনোদিন ব্রেকআপ হয় না। কেন? কমার্সের স্টুডেন্টদের হয় ব্যাড ডেট, চোট হয়ে যায় ভাই, কি আর করা যাবে, কমার্সের এটাই ট্রেন্ড। কমার্স স্টুডেন্টদের ব্রেকআপ হতেই পারে না। কমার্সের স্টুডেন্টরা হয় কি? একটাই ওয়ার্ড, ব্যাড ডেট। আর ব্যাড ডেট হয়ে যাওয়ার পরে তোমার কি হবে? তুমি হয়ে যাবে ইনসলভেন্সি। ইনসলভেন্সি মানে কি বাবা? ইনসলভেন্সি মানে দেউলিয়া। ইনসলভেন্ট মানে দেউলিয়া। ও ছেড়ে দিল আমাকে, ও আমার সাথে এমনি কেন করলো, হে ভগবান আমি কেন এই শিকার হলাম, আমার সাথে কেন এরকম করলো, আর কি ছেলে পেলো না। তো ইনসলভেন্ট মানে দেউলিয়া। তোমাদেরকে তো ভালো করে বুঝবে না, তোমাদেরকে একটা এক্সাম্পল দিতে হবে। তো এইগুলোর বাংলাও এখানে দেওয়া আছে, তোমরা চাইলে ঝটাঝট স্ক্রিনশট নিতে পারো। লাস্ট একদম পরীক্ষার জন্য রেডি হও, আমি তোমাদের সঙ্গে আছি, আরো কিছু কিছু জিনিস নতুনত্ব তোমাদেরকে শেখাবো। যদি ভিডিওটা ভালো থাকে ভাই তোমার বন্ধুদেরকে পাঠিয়ে দিও যে একটা দাদা আছে ক্লাস করায়, মাখন ক্লাস করায়, মাখন 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 ভাবে সব বোঝায়। চলে এলাম।